আজকের নাটক শোধবোধ। রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। প্রযোজনা মোহাম্মদ মোজাক্কের। নাট্যানুষ্ঠান শোধবোধ। ভাই নলিনী, তোর কি হয়েছে বলতো? মরণ দশা। না, ঠাট্টা নয়, তোকে যেন কেমন দেখছি। কিরকম বলতো? তোর ভাব দেখে কিছুই বোঝার জো নেই, রাগ অনুরাগ না বিরাগ। তবে এটুকু বুঝি তোর এশিয়ান কোণে যেন মেঘ উঠেছে। কি আন্দাজ করেছিস? শিলাবৃষ্টি না জল বৃষ্টি না ফাঁকা ঝড়? তোমার আলিপুরের ওয়েদার রিপোর্ট তো ভাই আমার হাতে নেই। এতদিন মিশো তোকে বুঝতেই পারলুম না। তবে বুঝিয়ে দিই কেন যে মন চঞ্চল হয়েছে। এই দেখ। কি রে? নিশ্চয়ই মিস্টার নন্দীর চিঠি। কি লিখেছে রে? লিখেছে, সে আমার গোপন কথা শুনে যাও সখী, সে আমার গোপন কথা শুনে যাও সখী, ভেবে না পাই বলবো কি, সে আমার গোপন কথা শুনে যাও সখী। হ্যাঁ ভাই, বল দেখি, কিন্তু সাদা কথায়। অবস্থা গতিকে সাদা কথা যে রাঙা হয়ে ওঠে। নেলি, তুই ভাই এইসব সখীকে ডাক পাড়া সেকেলে ধরনের গান কোথা থেকে জোগাড় করেছিস বলতো? খুব একেলে ধরনের কবির কাছ থেকে। মিস্টার লাহিড়ী রাগ করেন না? বাংলা সাহিত্যে কোনটা একেলে কোনটা সেকেলে সে তার খেয়ালই নেই। একটি গান সবচেয়ে তার পছন্দ, সেইটে শুনিয়ে দিলে তিনি নিশ্চিন্ত হয়ে বোঝেন যে ইহকাল পরকাল কোনো কালে যদি আমার না থাকে, অন্তত মডার্ন কালটা আছে। লাভস গোল্ডেন ড্রিম ইজ ডান, হিডেন ইন মিস্ট অফ পেইন। তোর মতো অদ্ভুত মেয়ে আমি একটিও দেখিনি, সবই তোর উল্টো পাল্টা। তুই যদি ভাটপাড়ার পণ্ডিতদের ঘরে জন্মাতিস তাহলে চোটে মোটে মেম সাহেব হয়ে উঠতিস। মিস্টার লাহিড়ীর ঘরে জন্মেছিস বলেই বুড়ি ঠাকুরমার প্র্যাকটিস চলছে। কোন দিন এসে দেখবো জ্যাকেট ছেড়ে নামা বলে ধরেছিস। তাতে আগাগোড়া ছুবিয়ে রাখবো, মিস্টার নন্দী বার অ্যাট ল। কি ব্যাপার চাপরাশি? बाबूजी आपको एक चिट्ठी भेज दिया। ठीक है, तुम्हारा साहब को बोलो जवाब पीछे भेज दूंगी। जो अच्छा माई जी। বলতে না বলতে মিস্টার নন্দীর চাপরাশি এসে হাজির। দেখলি তো একবার চাপরাশির ঘটা, গিলটি তকমার ঝলমলানিতে চোখ ঝলসে গেল। ভয় করিস নি নেলি, গিলটি সোনার চাপরাশ জোটে চাপরাশির ভাগ্যে, কিন্তু খাঁটি সোনার চাপরাশ পড়বেন মিসেস নন্দী, সত্যি তার সৌভাগ্য। দেখ নেলি, বেশি ন্যাকামো করিস নে। মিস্টার নন্দীর মতো পাত্র যেন অমনি অমনি। এ কি মা, তুমি? নন্দীবাবুর চাপরাশিকে দেখলাম। হ্যাঁ, এসেছিল। আর তুই এই কাপড় পরে মিস্টার নন্দীর বেড়ার সামনে? এ তো মন্দ কাপড় নয়। আমিও তো তাই বলছিলাম মাসিমা। কি মনে করবে বলতো? ওদের বাড়িতে সব বেহারা হয়ে জন্মেছে বলেই এত শাস্তি দিতে হবে? বেচারা মনিব বাড়িতে 24 ঘন্টা যা দেখে, আর তার থেকে নতুন কিছু দেখে বেঁচে গেল। এত খুশি হলো যে বকশিস চাইতে ভুলে গেল। চিঠি দিতে এসে আবার বকশিস চাইবে কি? তোর সব অদ্ভুত কথা। এমন আশ্চর্য চিঠি মা, তাতেই এত কি? সোনালি ক্রেস্ট টাকা, আর তাতে লেখা আছে তিনি স্বয়ং এখানে আসবেন। সে তো খুশির কথা। বেশি আশা করে বসো না মা, প্রপোজ করতে আসবে না, আসবে আমার জন্মদিনের কনগ্রাচুলেট করতে। আর সেই বা কজনের ভাগ্যে হয়। শুনলে মা চারু? হ্যাঁ মাসিমা, আজ নেলিকে সম্পূর্ণ অন্যরকম ঠেকছে। যা নলিনী, তাড়াতাড়ি ড্রেস করে নে, এক্ষুনি লোক আসতে আরম্ভ করবে। মিস্টার নন্দী তো সেই ধূপ ছায়া রঙের শাড়িটা খুব অ্যাডমায়ার করেন। সেটা সে হবে মা, তুমি ভেবো না। ঠিক আছে, আমি যাই দেখি হোটেল থেকে খানসামাগুলো এলো কিনা। নেলি, এই নেলি,
মিস্টার নন্দীর চিঠিটা একবার দেখাবি? দেখবি? এই দেখ, কই দেখি। সশরীরে আসবেন তার অ্যানাউন্সমেন্ট। সেকালে বিশু ডাকাত এরকম খবর পাঠিয়ে ডাকাতি করত। ডাকাতি? নয়তো কি, একজন সরলা অবলা হৃদয় ভাণ্ডার লুট। তার শীতকাঠিটা দেখবি? এই দেখ। ও মা, এই যে দেখছি হিরে দেয়া ব্রেসলেট রে। তা যাই বলিস ভাই, তোর কপাল ভালো। এ বুঝি তো জন্মদিনের? হ্যাঁ, আমার জন্ম মৃত্যু বিবাহ এই তিনকেই ঘিরে ফেলবার সুদর্শন চক্র। যাই বলিস ভাই, মিস্টার নন্দীর কিন্তু টেস্ট আছে। ব্রেসলেটও তার প্রমাণ। আর ব্রেসলেট পরাবার জন্য যে মৃণাল বাহু বেছে নিয়েছেন তাতেও প্রমাণ। আজ যে বড় ঠাট্টার সুর ধরেছিস। তাহলে গম্ভীর সুর ধরি। সে যেন আসবে, আমার মন বলেছে হাসির পরে, তাই তো চোখের জল গলেছে। আমার মন বলেছে, দেখলো তাই দেয় সারা, তারায় তারা দেখলো তাই দেয় সারা, তারায় তারা চাঁদ হেসে ওই হলো সারা। তাহাই লক্ষ্মী শুনে যাও সখী, সে আমার গোপন কথা, শুনে যাও সখী। আমি যদি পুরুষ হতুম তাহলে তোর ওই পায়ের কাছে পড়ে জুতোয় লেস লাগাতিস, এই তো। কিন্তু ব্রেসলেট পরার তো কে শুনি? নলিনী, বাবা তুমি? আজ বরুণ নন্দীর আসবার কথা আছে না? হ্যাঁ, তার চিঠি পেয়েছি। তাহলে এখনো ড্রেস করোনি কেন? কি ড্রেস পরবো তা এতক্ষণ চারুর সঙ্গে পরামর্শ করছিল। ও, খুব ভালো কথা। তবে শোনো, পার্টিতে কোন গানটা গাবে বলো তো? ওই সেই যে লাভস গোল্ডেন ড্রিম ইজ ডান হিডেন ইন মিস্ট অফ পেইন। ফার্স্ট ক্লাস। ওটা তোমার গলায় খুব মানায়। আর সেটা মনে আছে? হ্যাঁ, ইন দি গ্লোবিং ও মাই ডার্লিং। হ্যাঁ আছে। হ্যাঁ, আর সব শেষে গেও গুড বাই সুইট হার্ট। ওগুলো যে পুরুষের গান বাবা। তাতে ক্ষতি কি নেলি? আজকাল মেয়েরা তো ভুলতে আরম্ভ করেছে যে তারা মেয়ে। এক্স্যাক্টলি। কিন্তু মুশকিল এই যে তাতে পুরুষদের একটু ভুল হচ্ছে না। ব্রাভো, ওয়েল সেড। যাও যাও, এবার ড্রেস করতে যাও। যাচ্ছি। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি লক্ষ্য করেছি তুমি বরুণের সঙ্গে এমন টোনে কথা কও যে সে মনে করে তুমি তাকে একটু সিরিয়াসলি নিচ্ছ না। ঠিক আছে, এবার থেকে সুবিধা পেলেই বুঝিয়ে দেব আমি খুব সিরিয়াস। হ্যাঁ, আরেকটা কথা, আমি ঠিক বুঝতে পারিনি, তুমি সতীশকে কেমন যেন একটুখানি ইন্টেলিজেন্স দাও। না না মিস্টার লাহিড়ী, নেলি তো কথায় কথায় তাকে নাকের জলে চোখের জলে করে। পৃথিবীতে ওর কুকুর টমকে ছাড়া নেলি আর কাউকে একটু ইন্টেলিজেন্স দেয় এ তো আমি দেখিনি। কিন্তু সে তো আসতেও ছাড়ে না। সেদিন চা পার্টিতে শোনো, এমন একটা জুতো পরে এসেছিল, তার মচমচ শব্দে দেয়ালের ইঁটগুলোকে পর্যন্ত চমকিয়ে দিয়ে গেছে। ওকে নিয়ে এক এক সময় ভারী অকওয়ার্ড হয়। তাছাড়া ওর ট্রাউজারগুলো থাকে, লোরেটোতে ছোটবেলায় তোমার সঙ্গে পড়েছিল, ও কিছু বলতে চাইনি। কিন্তু যেদিন বরুণরা আসবে সেদিন বরঞ্চ ওকে ভয় কি বাবা, সেদিন বরঞ্চ সতীশকে ট্রাউজার না পরে ধুতি পরে আসতে বলবো। আর দিল্লির জুতো সে মচমচ করবে না। হ্যাঁ, ধুতি পার্টিতে, আবার দিল্লির নাগরা। পৃথিবীতে যেসব বালায় অসহ্য সেগুলো ক্রমে ক্রমে সইয়ে নেওয়া দরকার। ওর সঙ্গে কথায় পারবেন না। তুই যা তো নেলি, কাপড় পাল্টে আয়। এর মধ্যে কেউ এলে আমি সামলাবো। যাচ্ছি। যাও। শোনো চারু, বলুন। আমি তুমি 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 সত্যি বলেছ, ওই নলিনীকে বোঝা বড় শক্ত। তা এইসব কি? এই বুঝি ওর জন্মদিনের প্রেজেন্ট? জি। বরুণের ব্রেসলেটটা কি এমনি টেবিলের উপরেই থাকবে? থাক না, আমি চোখ রাখবো। হ্যাঁ, এটা কার? একটা মখমলের মলাটের অ্যালবাম। এই দেখছি সতীশের, দাম লেখা আছে 1 টাকা 12 আনা। হ্যাঁ, দামটা মুছে ফেলতে হুঁশ ছিল না। সেকেন্ড হ্যান্ড সেলে কেনা। এটাও কি এখানে থাকবে নাকি? ওটা সরাতে গেলে নেলিয়া রক্ষা রাখবে না। থাক তবে। তুমি এখানে একটু বসো, আমি ড্রেস করে আসি। আচ্ছা।
নলিনী, এই যে নলিন, ও ও ও, আপনি? আজ যাতে সকাল সকাল যে সতীশবাবু। না মানে আমার ঘড়িটা ঠিক চলছে না। তাই বুঝি? হ্যাঁ, যাই বরং আমি একটু ঘুরে আসি। না না, আপনি বসুন, সময় তো হয়ে এসেছে। এই ফাঁকে বরং নেলির প্রেজেন্টগুলো দেখুন। ও হ্যাঁ, আরে এই যে হীরের ব্রেসলেট, এ কে দিয়েছে? মিস্টার নন্দী। চমৎকার না? হ্যাঁ হ্যাঁ, বেশ। আর এই দেখুন, এই যে মুক্ত দিয়া হেয়ার পিনটা, এটা আমার ভাই অমূল্যের দেয়া। আর এই যে রূপোর দোয়ার দানটা। ও হ্যাঁ। ও কি সতীশবাবু? সতীশবাবু যাচ্ছেন নাকি? আমার একটু কাজ আছে। সে কি, আপনাদের অ্যালবামটা যে নিয়ে যাচ্ছেন দেখছি। না ইয়ে, আপনি নেলিকে বলবেন বিশেষ কারণে এখনকার মতো। আচ্ছা যাই আমি। যাক বাবা, বিদেয় করা গেল। মা গো মা, কি একটি টাই পরেই না এসেছে। সতীশ, এভাবে না বলে চলে যাওয়াটা তোমার উচিত হয়নি। ওকে নেলি, তোর যে এখনো ভালো করে সাজাই হয়নি। হঠাৎ কোতোয়ালি করতে হলো। ড্রেসিং রুমে জানলা দিয়ে দেখি চোর পালাচ্ছে একটা মাল বগলে নিয়ে। তখনই নেমে গিয়ে মালামাল শুদ্ধ গ্রেপ্তার করে নিয়ে এসেছি। বাপস রে, কি কড়া পাহারা! তা মালটা কি খুবই দামি? আর চোরটাও কি খুবই দাগি? তুমি এসেই পালাচ্ছিলে যে, তাও আবার আমার একখানা অ্যালবাম নিয়ে। ও বুঝেছি, প্রাইভেট কামরায় বিচার হবে। আমি এই ফাঁকে তৈরি হয়ে আসি গে। আচ্ছা, কি হলো? তুমি চুপ করে আছো যে? আমার অ্যালবাম নিয়ে। লক্ষ্মী ছাড়ার দান লক্ষ্মীকে পৌঁছায় না। যেটা যার যোগ্য না সে জিনিসটা তার নয়, আমি এই বুঝি। আর বগলে করে যে নিয়ে যাই, সেটা যে তারই, এই বা কোন শাস্ত্রে লেখে? তবে সত্যি কথাটা বলি, আমি যে ভীরু, বেশ জোরের সঙ্গে কিছুই দিতে পারি না, সেই জন্য দিয়ে লজ্জা পাই। তোমার ওই অ্যালবামের মধ্যে কমজোরের লক্ষণটা কি দেখলে? এ তো টকটকে লাল। লজ্জায় লাল। কতবার মনে হয়েছিল এই অ্যালবামের মধ্যে নিজের একখানা ছবি পুরে দিই, আমাকে মনে রেখে এই করুণ দাবিটুকু বোঝাবার জন্যে। কিন্তু ভয় হলো তুমি মনে করবে হয়তো এটা আমার স্পর্ধা, তাই খালি রেখে দিলাম। তুমি নিজে ইচ্ছে করে যার ছবি রাখবে, ওর মধ্যে তারই স্থান থাক। খুব ভালো বলেছ সতীশ, ইচ্ছে করছে বইয়ে লিখে রাখি। ঠাট্টা করো না। আমার আরেকজনের কথা মনে পড়ছে। সে দিয়েছিল একখানা খাতা, তোমার অ্যালবামের মধ্যে যে কথাটা না লেখা আছে সেইটা সে গানে লিখে দিয়েছিল। শুধু তাই নয়, পাছে চোখে না পড়ে তাই নিজে এসে গেয়ে শুনিয়েছিল। পাতাখানি শূন্য রাখিলাম, নিজের হাতে লিখে রেখো শুধু আমার নাম। লোকটা কে? তার সঙ্গে ডুয়েল লড়বে নাকি? বলা যায় না। সে আমাদের কবি গো, কিন্তু কবিতে তুমি তাকেও ছাড়িয়ে গেছো। তোমার এই যে আনহার্ড মেলোডি আমি শুনতে পাচ্ছি। এই অ্যালবাম শূন্য রইল সবই, নিজের হাতে ভরে রেখো শুধু আমার ছবি। যার জোর আছে সেই ছবিতে নিজের নাম লিখে পাঠাতে সংকোচ করে না। ছবি দিতে সবাই পারে, ছবি রাখবার জায়গা দিতে কজন পারে? ও ও কি নন্দীর ছবিটা ছিঁড়ে ফেললে? ফেললাম। কিন্তু কেন? সত্যি তুমি বোকা। নলিনী, নলিনী, একবার তুমি আমাকে স্পষ্ট করে যদি বলো। এই বুঝি নাটক শুরু হলো? চোখের সামনে দেখলে তো, যে ছবি চেঁচিয়ে কথা কয় তার কি দশা, যে মানুষ চুপ করে থাকতে জানে না তারও। আর কাজ নেই নেলি, থাক। আমি যে তোমাকে কত ভয় করি তুমি জানো না। নলিনী, একটা অনুরোধ। আনহার্ড মেলোডি আমার মুখে খুবই মিষ্টি, কিন্তু তোমার মুখে নয়। তোমার জন্মদিনে তোমার মুখে একটি গান শুনে যাব। এক্ষুনি? এই ভালো সময়। বেশ। বেদনায় বেদনায় ভরে গিয়েছে পেয়ালা, নিও হে নিও বেদনায় হৃদয় বিদারি, হৃদয় বিদারি হয়ে গেল ঢালা, পিও হে পিও বেদনায় ভরা সে পাত্র তারে বুকে করে বেড়ানো বহে আশার রাতি ধরে, লাও তুলে লাও আজি
নিশি ভোরে প্রিয় হে প্রিয় বেদনায় বেদনায় ভোরে গিয়েছে পেয়ালা। মেঝেতে এগুলো কি পড়ে? এ কি করেছিস নেলি? মিস্টার নন্দীর ফটো? যে মাটির গর্ভে হিরে থাকে, যে মাটির বুকে ভুঁইচাপা ফুল ফোটে, সেই মাটির হাতে ওকে সমর্পণ করে দিয়েছি। এর চেয়ে আর কত সম্মান হবে? ছি 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 নেলি, মিস্টার নন্দী জানতে পারলে কি মনে করবেন বলতো? এ যে একেবারে ছিঁড়ে ফেলেছিস। ইচ্ছে করিস তো তোর ঘরের আঠা দিয়ে তুই জোড়া দিয়ে নিতে পারিস। নলিনী, মা মা কোনো মতে টাকাটা পেয়েছি, নেকলেসও নেলির ওখানে পাঠিয়ে দিয়েছি, কিন্তু বাবার সেকালের আমলে সোনার গুড়গুড়িটা সিঁদুরপটির মতিপালদের ওখানে যে বাধা দিয়ে এলুম, নিশ্চিন্ত হতে পারছি না। তোর কোনো ভয় নেই সতীশ, তিনি এসব জিনিসের পরে কোনো মমতাই রাখেন না। কেবল ওর ঠাকুরদাদার জিনিস বলেই আজ পর্যন্ত সিন্ধুকে ছিল, সেটা আছে কি গেছে তার মনেই নেই। সে আমি জানি, কিন্তু ভারী ভয় হচ্ছে যে যারা বন্ধক রেখেছে তারা হয়তো চিঠি দিয়ে খোঁজ করবে। তুমি মা, তুমি কোনো মতে তোমার গয়নাপত্র দিয়ে সেটাকে খালাস করে দাও না। ও নিয়ে তুই ভাবিস নি, প্রজাপতির আশীর্বাদে নেলির সঙ্গে আগে তোর বিয়েটা হয়ে যাক, তারপরে তোর বাবা যা বলেন সব সহ্য হবে। তা কথাবার্তা কিছু এগিয়েছে? কি করে এগুবে? সব সময় লোক ঘিরে থাকে, কথা কব কখন? জানো তো সেই নন্দী, সে যেন বিলিতি কাঁটা গাছের বেড়া, তার বুলিগুলো সর্বাঙ্গে বিঁধতে থাকে। সেই দৈত্যটার হাত থেকে রাজকন্যার উদ্ধার করি কি উপায়? আমি মেয়ে মানুষ, মেয়ের মনের বুঝ বুঝতে পারি, মনে মনে সে তোকেই ভালোবাসে। সে আমি জানি না, কিন্তু বরুণ নন্দীর সঙ্গে পাল্লা দিতে গিয়ে প্রাণ বেরিয়ে গেল। বাবা একটু দয়া করলে কোনো ভাবনা ছিল না, কিন্তু তোর কি চাই বল না। ইয়ে, ভালো বিলিতি স্যুট, চাঁদনির কাপড় পরে ও বাড়িতে গেলে বাড়ি শুদ্ধ সবাই এমন করে তাকায় যেন আমার গায়ে কাপড় নেই, আছে নর্দমার পাঁক। আমি তোর কাপড়ের দুর্দশার কথা তোর মাসিকে আভাসে জানিয়ে রেখেছি, আজ তার আসবার কথা, এলে একটা কিনারা হয়েই যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে দিদি, এই তো মাসিমা এসে গেছেন। আরে সঙ্গে মেসমশাইও এসছেন। সতীশ, কেমন আছো বাবা? আগে ভালো। আজ কোন পুণ্যে রায় মশাইয়ের দেখা পাওয়া গেল, দিদি না এলে তোমায় আর পাবার জন্যই। এতেই বুঝবে তোমার দিদির শাসন কিরকম কড়া, দিন রাত্রি চোখে চোখে রাখেন। তাই বটে, এমন রতন ঘরে রেখেও নিশ্চিন্ত মনে ঘুমানো যায় না। নাক ডাকার শব্দে। সতীশ, এ কি কাপড় পরেছিস? তুই কি এইরকম ধুতি পরে কলেজে যাস নাকি? বিধু, ওকে যে লাল স্যুটটা কিনে দিয়েছিলাম, সে কি হলো? সেও কোন কালে ছিঁড়ে ফেলেছে। ছিঁড়বেই তো, ছেলে মানুষের গায়ে একরকম কাপড় কতদিন টেকে? তাই বলে কি নতুন স্যুট তৈরি করতে নেই? তোদের ঘরে সবই অনাসৃষ্টি। জানোই তো দিদি, তিনি ছেলের গায়ে সভ্য কাপড় দেখলে আগুন হয়ে ওঠেন। আমি যদি না থাকতুম, তিনি বোধহয় ছেলেকে দোলাই গায়ে দিয়ে কোমরে ঘুনসি পরিয়ে স্কুলে পাঠাতেন। সে কি কথা? এক ছেলে বই নয়, একটু সাজাতে গোছাতে ইচ্ছে করে না? এমন বাপও তো দেখিনি। সতীশ, কি মাসিমা? আমি তোর জন্য একটা স্যুটের কাপড় র্যামজের ওখানে অর্ডার দিয়ে রেখেছি। একটা স্যুটে আমার কি হবে মাসিমা? লাহিড়ী সাহেবের ছেলে আমার সঙ্গে পড়ে, সে আমাকে তাদের বাড়িতে টেনিস খেলার নিমন্ত্রণ করেছে, আমি নানা ছুতো করে কাটিয়ে দিই। আমার তো কাপড় নেই। তেমন জায়গায় নিমন্ত্রণে না যাওয়াই ভালো সতীশ। থাক থাক, তোমাকে আর বক্তৃতা দিতে হবে না। ওর যখন তোমার মতো বয়স হবে তখন ওকে বক্তৃতা দেবার অন্য লোক হবে, বৃদ্ধ মেশোর পরামর্শ শুনবার অবসর তখন হবে না। মা, কর্তাবাবু লোহার সিন্ধুকের চাবি চেয়েছেন। মা, সর্বনাশ, নিশ্চয়ই গুড়গুড়ির খোঁজ পড়েছে। তুই চুপ কর। কেন রে, চাবি কেন? কাল কোথায় যাবেন চেক বইটা চান? একটু সবুর করতে বল, আমি চাবি নিয়ে আসছি। যে আগে। মা, লোহার সিন্ধুক খুললেই তো। একটু থাম, আমাকে ভাবতে দে। ওরে না, এখানে আনতে হবে না, আমি যাচ্ছি। সতীশ এমন ব্যস্ত হয়ে পালালো কোথায়? দিদি, মানে ওই থালায় করে তার জল খাবার আনছিল কিনা, ছেলের তাই তোমাদের সামনে লজ্জা। বেচারার লজ্জা তো হতেই পারে। ও সতীশ, শোন, তোমরা কথা বলো, আমি দেখি সতীশ কোথায় গেল। ব্যাপার কি বউ, মনমথ বাবু একবার ওইদিকে এলেন না?
ওই তো উনি আসছেন। এই যে এসো এসো। রায় মশাই এতক্ষণ তোমার কথাই বলছিলেন। শোনো, সতীশ ঘড়ি ঘড়ি করে কদিন আমাকে অস্থির করে তুলেছিল। দিদি তাকে একটা রূপোর ঘড়ি দিয়েছেন। তুমি আবার শুনে রাগ করো না, আমি তোমাকে আগের থেকে বলে রাখলুম। হ্যাঁ, আগে থাকতে বলে রাখলেও রাগ করব। সে যাক, লোহার সিন্ধুকের চাবিটা। তুমি একলা বসে রাগ করো, আমি চললুম। শশধর, বলো। সে ঘড়িটা তোমায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। তুমি যে লোহার সিন্ধুক খুলতে যাচ্ছিলে, যাও না। সে পরে হবে, কিন্তু ঘড়িটা এক্ষুনি তুমি নিয়ে যাও। তুমি তো আচ্ছা লোক, ঘড়ি তো নিয়ে গেলুম, কিন্তু তারপর ঘরের লোকের কাছে জবাবদিহি করবেটা কি? হ্যাঁ, আরে আমাকে যে ঘর ছাড়া করবে। না শশধর, ঠাট্টা নয়, আমি এসব ভালোবাসি না। ভালোবাসো না, কিন্তু সহ্য করতে হয়, সংসারের এটাই নিয়ম। নিজের সম্বন্ধে হলে নিঃশব্দে সহ্য করতেন, কিন্তু ছেলেকে তো মাটি করতে পারি না। সে অবশ্য ভালো কথা, তবে স্ত্রীলোকের ইচ্ছা আর একেবারে খাড়া উল্টো মুখে চলতে গেলে বিপদে পড়বে হয়। তার চেয়ে পাশ কাটিয়ে একটু ঘুরে গেলে ফল ভালো পাওয়া যায়। বাতাস যখন উল্টো বয়, জাহাজের পাল তখন আড় করে রাখতে হয়, নইলে পাড়ি দেওয়া অসম্ভব। তাই বুঝি তুমি গৃহিণীর সকল কথাতেই সায় দিয়ে যাও না? ভীরু কাপুরুষ। তোমার মতো অসীম সাহস আমার নেই। আরে যার ঘরকন্যার অধীনে 24টা ঘন্টা বাস করতে হয়, তাকে ভয় করবো না তো করবো কাকে? হ্যাঁ, নিজের স্ত্রীর সঙ্গে বিরক্ত করে লাভটা কি? আঘাত করলেও কষ্ট, আঘাত পেলেও কষ্ট। ওই যে এই তোর গিন্নি আসছে, আমি চলি। কি ব্যাপার, রায়মশাই চলে গেলেন যে? তোমার ছেলেটাকে যে বিলেতি পোশাক পরাতে আরম্ভ করেছ, সে আমার পছন্দ নয়। পছন্দ বুঝি একা তোমারই আছে? আজকাল সবাই তো ছেলেদের ইংরেজি কাপড় ধরিয়েছে। সবার মতো যদি চলবে, তাহলে সবাইকে ছেড়ে একটিমাত্র আমাকেই বিয়ে করলে কেন? তুমি যদি একমাত্র নিজের মতোই চলবে, তবে একা না থেকে আমাকেই বা তোমার বিয়ে করবার কি দরকার ছিল? নিজের মতো চলবার জন্য যে অন্য লোকের দরকার হয়, নিজের বোঝা বহাবার জন্য ধোবার দরকার হয় গাধাকে, কিন্তু আমি তো আর। সে যাই হোক, কিন্তু ছেলেটিকে সাহেব করে তুলো না। তবে কি চাষা করব? তোমার ভগ্নিপতি শশধরের উপর ভরসা করে আছো। তিনি নিঃসন্তান, তাই তার সব সম্পত্তি তোমার ছেলেকে উইল করে দিয়ে যাবেন। আর সে ভেবেই ছেলেকে আশকারা দিচ্ছ। কিন্তু বলি, সত্যি সত্যি যদি ভগবান ওদের ঘরে সন্তান দেন, তখন কি হবে? সে ভাবনা তোমাকে ভাবতে হবে না। বেশ, আমার কথা শুনছো না, পরে এ নিয়ে পস্তিও না, কথাটা মনে রেখো। জ্যাঠাইমা। কি রে সতীশ? জ্যাঠাইমা, যে বাবা কাল ভোরে জাহাজে করে কলম্বো যাবেন, তাই কালই লাহিড়ী সাহেবের ছেলেকে মা চা খাওয়াতে ডেকেছেন। তুমি যেন সেখানে হঠাৎ গিয়ে পড়ো না। হ্যাঁ, আমার যাবার দরকার কি সতীশ? যে জ্যাঠাইমা, তোমাকে আর একটা কাজ করতে হবে। যে আমাদের নন্দ, ওকে তুমি যেমন করে পারো এখানে ঠেকিয়ে রাখো। সে আমার কথা শুনবে না, খালি গায়ে ফস করে ওখানে গিয়ে উপস্থিত হবে। তাকে না হয় ঠেকালাম, কিন্তু তোমার বাবা যখন খালি গায়ে গিয়ে তিনি তো কাল ভোরেই কলম্বো যাচ্ছেন। বাবা সতীশ, যা মনে হয় করিস, কিন্তু আমার এই ঘরটাতে তোদের ওই খানা টানা, সে তুমি ভেবো না, আমি ভালো করে সাফ করিয়ে দেবো। হ্যাঁ, ভালো করে সাফ করিয়ে দেবো। এখন ওগো ওগো শুনছো? ওগো শুনছো? সর্বনাশ হয়েছে, কাল রাতে লোহার সিন্ধুকের চাবি চুরি গেছে। সে কি কথা বউ? কোথায় চাবি রেখেছিলে? কে করলে এমন কাজ? আমিও তো তাই ভাবছি, হয়তো নতুন বেহারাটা। হ্যাঁ মন্মথ, তুমি যে একেবারে অবিচলিত, একবার খোঁজ করে দেখো। কোনো লাভ নেই। এই দেখো, বলে কোনো লাভ নেই। কি গেল না গেল সেটাও তো একবার দেখা চাই। কিছু নিশ্চয়ই গেছে, শুধু চাবি নিয়ে ঝমঝমিয়ে বেড়াবে, চোরের এমন শখ প্রায় থাকে না। কিন্তু কে চোর সেটাও তো বের করতে হবে। সাধুর চেয়ে যার দরকার অনেক বেশি, সেই হয় চোর। আমি কি তোমার কাছে চোরের ডেফিনেশন শুনতে চাচ্ছি? বলছি সন্ধান তো একটা করা চাই না। নাকি? চাই না। ভেতরে যে আছে তাকে বাইরে সন্ধান করতে যাওয়াটা বিড়ম্বনা। কি বলছো মন্মথ? চলো না একবার দেখেই আসা যাক। আমার দেখা হয়ে গেছে। ও, তাহলে কালকে তুমি কলম্বো যাওয়া স্থগিত রাখো, একটা পুলিশ তদন্ত করাও। কলম্বোর চেয়ে আরো অনেক দূরে যাওয়া দরকার। সাউথ পোলে, যেখানে থাকে পেঙ্গুইন পাখি, যেখানে থাকে সিন্ধু ঘটক, সেখানে চাবিও চুরি যায় না, আর পুলিশ তদন্ত ঠাট বসাতে হয় না। মানে বউ, তুমি যে একেবারে চুপচাপ, কিছু বলো। তোমার মুখ যে একেবারে সাদা। বাবু, কি হয়েছে?
সাহেব বাড়ি থেকে এই কাপড় এসেছে। নিয়ে যা কাপড়, নিয়ে যা, এক্ষুনি নিয়ে যা। আগে যাচ্ছি। মনমতো, কাপড় ফিরিয়ে দিয়ে তুমি আমাকে শশধর, তুমি জানো না ওই কাপড়গুলোতে আছে চাবি চুরির ব্যাকটেরিয়া, টাকা চুরির বীজ। এই আমি তোমাকে বলে গেলাম। হ্যাঁ? বউ, ছিছি, অমন করে কাঁদতে নেই। ওঠো ওঠো। রায় মশাই, তোমাদের আর কি বলবো, আমার বেঁচে সুখ নেই। না মানে আমি কিছুই বুঝতে পারছি না। মনমতো কাকে সন্দেহ করছে? সতীশ কি নাকি? নিজের ছেলেকে যদি সন্দেহ না করবে তবে বাপ কিসের? যদি মা হতো, ছেলেকে গর্ভে ধারণ করত, তাহলে বুঝতো ছেলে বলতে কি বোঝায়। গেছে তো গেছে, না হয় সোনার গুড়গুড়িটাই গেছে। আমার সতীশ কি ওর সোনার গুড়গুড়ির চেয়ে কম দামে? সোনার গুড়গুড়ির কথা তুমি কি করে জানলে বউ? সিন্ধুক থেকে কি গেছে তুমি দেখেছো নাকি? তা দেখিনি, তবে ওর সিন্ধুকে গুড়গুড়িটা ছাড়া দামি কিছু ছিল না। তা সেটা যদি চুরি হয়ে থাকে, তাই বলে কি ছেলেকে সন্দেহ? তা তোমার সন্দেহটা কাকে বউ? কেন? ওর তো সেই বড় ভালোবাসার রুড়ে বেহারা আছে, বনমালী। তার হাতেই তোর সব। ও দেখো, তুমি কিছু মনে করো না বউ, আমি যাচ্ছি, ওকে বুঝিয়ে বলছি। হ্যাঁ মা, মা, কি ভয়ানক বিপদ। আবার কি হলো? সেই যে মতিপাল, হ্যাঁ। যার কাছে টাকা ধার নিয়েছিলাম, হ্যাঁ, হ্যাঁ। বাবার কাছে চিঠি দিয়ে লোক পাঠিয়েছে দেখলাম। এতক্ষণ বোধহয়। সর্বনাশ! যা শিগগির যা, রায়মশাইকে আমার কাছে পাঠিয়ে দে, এখনো তিনি যাননি। যা। হ্যাঁ, আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। ভাই মনমতো, একটু বিবেচনা করে দেখো। বিবেচনা না করে তো আমি কিছু করি না। তবে দোহাই তোমার, তোমার বিবেচনাটা একটু খাটো করো। না, তা হয় না। ছেলেটাকে যদি জেলে দাও তাহলে কি ওর ভালো হবে? তা জানি না, কিন্তু যার যেটা প্রাপ্য সেটা তাকে পেতেই হবে। প্রাপ্যের চেয়েও তো বড় জিনিস আছে, তার উপরেও মানুষের দাবি থাকা অন্যায় নয়। মিথ্যে আমাকে বলছো। হয়তো সব দোষ আমার, তার শাস্তিও যথেষ্ট পেয়েছি। এখন তোমরাই যদি সংশোধনের ভার নাও তো নাও, আমি নিষ্কৃতি নিরূপ। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। মা, মা। কি রে সতীশ, কি হয়েছে বাবা? কি? মা, আমি ঠিক করেছি যেমন করেই হোক নেকলেসটা নলিনীর কাছ থেকে আমি ফিরিয়ে আনবই। কেমন করে? যা সত্যি তাই বলবো, নেলির কাছে আমি লুকোবো না। না না, সে কি হয়? না মা, আমি নেলিকে ফাঁকি দিতে পারবো না। বলবো আমার অবস্থা খারাপ। বিয়েটা আগে হোক, তারপরে সত্যি মিথ্যে যা ইচ্ছে তোর তাই বলিস। সে আমি কিছুতেই পারবো না। আমি জানি নেলি একটুও মিথ্যে সইতে পারে না। আমি কিছু লুকোবো না, আগাগোড়া সব বলবো। তারপর? তারপর আমার কপাল। তাহলে আরেক সেট হোক, কি বলো নলিনী? আমি রাজি। ও কে? সতীশবাবু না? আরে সতীশ, পালাও কোথায়? না, যে তোমাদের এখানে টেনিস পার্টি জানতাম না, আমি টেনিস স্যুট পরে আসিনি। জন বুলে যত বাছুর আছে সকলেরই তো এক রঙের চামড়া হয় না, তোমার না হয় অরিজিনাল বলেই নাম রটবে। ঠিক আছে, আমি তোমার সুবিধা করে দিচ্ছি। কি রকম? আজকের মতো সতীশকে মাফ করতে হবে, ও আজ টেনিস স্যুট পরে আসেনি। আপনি ওকালতি করলে খুন, জাল, ঘর জ্বালানো মাফ করতে পারি। টেনিস স্যুট না পরে এলেই যদি আপনার এত দয়া হয়, তবে আমার এই টেনিস স্যুটটা সতীশকে দান করে দিয়ে সতীশের ওটা কি স্যুট যেন, যা হোক খিচুড়ি স্যুটি বলা যাক, ওটা পরে আমি রোজ এখানে আসবো। শোনো সতীশ, শুনে রাখো, কেবল কাপড়ের ছাট নয়, মিষ্টি কথার ছাঁদও তুমি মিস্টার নন্দীর কাছে শিখতে পারো। এমন আদর্শ আর পাবে না। বিলেতে ইনি ডিউক ডাচেস ছাড়া আর কারোর সঙ্গে কথাও করেননি। মিস্টার নন্দী। কি ব্যাপার চারু? সুশীলের সঙ্গে আমার একটা কথা নিয়ে ঘোর তর্ক হয়ে গেছে, আপনাকে তার নিষ্পত্তি করে দিতে হবে। আমি বাজি রেখেছি। যদি আমার ওপর নিষ্পত্তির ভার থাকে
তাহলে বাজিতে আপনি নিশ্চয়ই জিতবেন। তাহলে চলুন, আমাদের দুজনের কথা শুনে। হ্যাঁ চলুন। তোরা কথা বল নলিনী, আমরা আসছি। কি সতীশ, এখনো তোমার মনের খেদ মিটল না? টেনিস কোর্টটা শোকে তোমার হৃদয়টা যে বিদীর্ণ হয়ে গেল। আমার হৃদয়টার ঠিকানা যদি জানতে, তাহলে খুব বেশি দূরে তাকে খুঁজতে হতো না। ব্রেভো ব্রেভো। মিস্টার নন্দীর দৃষ্টান্তে মিষ্ট কথার আমদানি শুরু হয়েছে দেখছি। এসো, একটু কেক খেয়ে যাবে। মিষ্ট কথার পুরস্কার মিষ্টান্ন। না, আজ কিছু খাবো না। তোমাকে একটা বিশেষ কথা বলতে এসেছি। বিশেষ কথার চেয়ে সাধারণ কথা আমি ভালোবাসি। যেমন করি হোক, বলতেই হবে। তারপরে যদি বিদায় করো, তবে মাথা হেঁট করে জন্মের মতো। সর্বনাশ! সহজে বলবার কথা পৃথিবীতে এত আছে যে চমক লাগানো কথা না বললেও সময় থেকে যায়। আমারও বলবার কথা একটা আছে, তারপরে যদি সময় থাকে তুমি বলো। বেশ, তোমারটাই আগে বলো, পরে বলবো আমি। ঘুরিয়ে না বলে সোজাভাবেই বলি। বলো দেখি, আমার জন্মদিনে তুমি আমাকে এমন দামি জিনিস কেন দিলে? মিস্টার নন্দী আমাকে নির্বোধের মতো একটা দামি ব্রেসলেট পাঠিয়েছিলেন। তুমি অমনি নির্বুদ্ধিতা সুর চড়িয়ে তার চেয়ে দামি একটা নেকলেস পাঠাতে গেলে কেন? সেটা বোঝবার শক্তি থাকলেই তো মানুষের কোনো মুশকিল ঘটে না। যে অবস্থায় লোকের বিবেচনা শক্তি থাকে না, সে অবস্থাটা তোমার একেবারে জানা নেই বলে তুমি রাগ করো নেলি। আমার 7 জন্মে জেনে কাজ নেই, কিন্তু ও নেকলেস তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। ফিরিয়ে দেবে? দেব। বাহাদুরি দেখাবার জন্য যে দান, আমার কাছে সে দানের কোনো মূল্য নেই। বাহাদুরি দেখাবার জন্য এমন কথা তুমি বললে? অন্যায় বলছো নেলি। আমি কিছুই অন্যায় বলছি না। তুমি যদি আমাকে একটি ফুল দিতে, আমি ঢের বেশি খুশি হতুম। তুমি যখন তখন প্রায় মাঝে মাঝে আমাকে কিছু না কিছু দামি জিনিস পাঠাতে আরম্ভ করেছো। পাছে তোমার মনে লাগে বলে আমি এতদিন কিচ্ছু বলিনি, কিন্তু ক্রমেই মাত্রা বেড়ে চলেছে, আর আমার চুপ করে থাকা উচিত নয়। এই নাও তোমার নেকলেস। আচ্ছা, তবে নিলুম। তুমি রাগই করো আর যাই করো, আমার যা বলবার তোমাকে বলবোই। কারণ ছেলেবেলা থেকে আমি তোমাকে জানি। আমার কাছে ভারীও না, সত্য করে বলো, তোমার কি অনেক টাকা ধার হয়নি? হ্যাঁ, কে বললে ধার হয়েছে? আমি বুঝতে পারছি কেউ একজন আছে যে সব লাগালাগি করছে। তার নাম বলো, আমি তাকে। কেউ বলেনি, আমি তোমার মুখ দেখেই বুঝতে পারি। নলিনী, সময় বিশেষে লোক বিশেষের জন্য মানুষ প্রাণ দিতে ইচ্ছে করে। আজকালকার দিনে প্রাণ দেবার ভদ্র উপায় খুঁজে পাওয়া যায় না। অন্তত ধার করার দুঃখটুকু করবার যে সুখ, তাও কি ভোগ করতে দেবে না? আমার পক্ষে যা মৃত্যুর চেয়েও দুঃসাধ্য, আমি তোমার জন্য তাই করতে চাই নিলি। তুমি দেনা শোধ করবে কি করে? মার কাছে টাকা পাবো। ছি ছি, তিনি মনে করবেন আমার জন্য তার ছেলের দেনা হচ্ছে। না, মা সেটা মনে করবেন না বলেই এমন কাজ করতে পেরেছি। সতীশ, তোমার দান করাকে আমি বেশি মান দিয়েছি বলেই তোমার দানের জিনিসকে অনায়াসে ত্যাগ করতে পারি। মনে করো না এটা হারিয়ে গেছে? সেই হারানোতে তোমার দান তো একটু হারায় না। ঠিক বলছো নেলি। ঠিক বলছি। আমি যেমন সহজে এটি তোমার হাতে ফিরিয়ে দিচ্ছি, তেমনি সহজে তুমি এটি আমার হাত থেকে ফিরিয়ে নাও, তাহলে আমি ভারী খুশি হব। খুশি হবে? বেশ, তবে দাও। হ্যালো সতীশ বাবু। ও কি, সেই নেকলেসটা নিয়ে চলেছো যে? সেদিন তো অ্যালবাম নিয়ে সরে পড়েছিলে, আজ নেকলেস। ব্রেভো, ইউ নো হাউ টু ইট ইউর পুডিং অ্যান্ড ইয়েট টু কিপ ইট। বুঝতে পারছি না আপনার কথা। আমরা যা দিই তা ফিরে নিই নে, তার বদলেও কিছু ফিরে পাই নে। দেবার হাত নেবার হাত, দুই হাতই খালি থাকে। ইউ আর লাকি, বিনা মূলধনে ব্যবসা করে এত এনর্মাস প্রফিট। মিস্টার নন্দী, আপনার ব্রেসলেট আপনি নিয়ে যান। কেন? এর দাম আমার কাছে নেই। বিনা দামেই তো আমি। আপনার খুব দয়া, কিন্তু আমার তো আত্মসম্মান আছে। চলো সতীশ, তোমাদের দুজনের লড়াই দেখবার সময় আমার নেই। আমরা বেড়াতে বেড়াতে গল্প করি। চলো তবে। বটে। মিস্টার নন্দী, আপনার নৈবেদ্য দেখতে পাচ্ছি, কিন্তু সামনে দেবতা নেই যে। কে বললে নেই? সাকার দেবতার কথা বলছি, নিরাকারের খবর জানি নে। পূজা যদি নেন তবে এই করকমলে। আপনি মাঝে মাঝে চোখে ভুল দেখেন নাকি? আমি তো। হ্যাঁ হ্যাঁ, ভুল ঠিকানায় গিয়ে পৌঁছই, তারপরে রিডাইরেক্টেড হয়ে ঘুরে আসতে হয়। আজ আপনার কপালে তারই ছাপ দেখতে পাচ্ছি। ছাপের সংখ্যার বাড়াবেন না, তাহলে কলঙ্কের চিহ্নটাই জাগবে, ঠিকানাটাই পড়বে চাপা। আপনার মতো আলাপ করতে আমি কাউকে শুনিনি। চমৎকার কথা কইতে পারেন। শুধু যে কানে শোনার কথাই আমার সম্বল তা নয়, হাতে শোনাও জোগাতে পারি, এটা প্রমাণ করতে দিন।
আপনি বাংলাতেও পানিং করতে পারেন, ক্ষমতা আছে আপনার। কিন্তু মিস্টার নন্দী, ও ব্রেসলেট তো নেলির। সেইটাই হয়েছে মস্ত ভুল। শোধরাবার অপরচুনিটি যদি না দেন তাহলে উদ্ধার হবে কি করে? ওই নেলির এদিকে আসছে, চলুন আমরা ওদিকে যাই। যথেষ্ট হয়েছে সতীশ। আর যদি মিষ্টি কথা বলবার চেষ্টা করো তাহলে কিন্তু রসভঙ্গ হবে। ঠিক আছে, যদি আমায় একেবারে চুপ করিয়ে রাখতে চাও তাহলে ওই গানটা আমাকে শোনাও। কোনটা? সেই যে, এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল। এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল। এবার উজাড় করে রাতের বেলায় না হয় এক প্রহরের খেলায়, চৈত্র রাতের বেলায় না হয় এক প্রহরের খেলায়, আমার স্বপ্ন স্বরূপিণী প্রাণে দাও পেতে অঞ্চল। ফিরে চাও, ফিরে চাও, ফিরে চাও ও গো চঞ্চল। এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল। নেলে, বাবা তুমি এদিকে একটু শুনে যাও। তুমি বসো সতীশ, আমি আসছি। কি বাবা? সতীশের বাপ মারা গেছেন। সে কি কথা? মারা গেছেন মাদ্রাজে। সেও আজ 3 দিন হলো হার্টের উইকনেস থেকে। সতীশ জানে না? না, মনমতো বাড়ির লোককে কাছে ডাকতে মানা করেছিলেন। সেখানে ওর বাড়ির ঠিকানাও কেউ জানতো না। দৈবাত পুজোর ছুটিতে একজন বাঙালি উকিল সেখানে ছিল। মৃত্যুসজ্জায় সেই তাঁর উইল তৈরি করেছে। সে আজ এসে পৌঁছেছে। আমাকে সে জানে, আমার কাছেই প্রথম এসেছিল। আমি ওই মনমথর বাড়িতে তাকে এইমাত্র রওনা করে দিলাম। তুমি সতীশকে শীঘ্র সেখানে পাঠিয়ে দাও, আমি চলে। আচ্ছা। কি ব্যাপার নলিনী? না, তেমন কিছু নয়। তুমি চা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। সে কি তাড়া দিচ্ছ কেন? আমার তো আপিস নেই। তোমাকে বাড়ি যেতে হবে। হ্যাঁ, কেন বলো তো? সেখানে গেলেই বুঝতে পারবে। কি গো, কি শুনলো? সতীশের বাবা নাকি মারা গেছেন? হ্যাঁ, কে যেন বলল সব সম্পত্তি অনাথ আশ্রমে দিয়ে গেছে। কেবল সতীশের মার জন্য জীবিতকাল পর্যন্ত 75 টাকা মাসোহারা বরাদ্দ। এখন কি করা যায়? এত ভাবনা কেন তোমার? বেশ লোক যা হোক তুমি, তোমার মেয়ে যে সতীশকে ভালোবাসে সেটা বুঝি 2 চক্ষু খেয়ে দেখতে পাও না? ওদিকে তোমার নেলি যে লঙ্কার ধোয়া দিয়ে নন্দীকে দেশ ছাড়া করে দিয়েছে। নন্দী তো ভয়ে ওর কাছে ঘেঁষতে চায় না। জানো বোধ হয় চারুর সঙ্গে সে এনগেজড। জানি। এখন উপায় কি করবে? আমি তো মনমতো টাকার উপর কোনোদিন নির্ভর করিনি। তবে কি ছেলেটির উপর নির্ভর করে বসেছিলে? অন্ন বস্ত্রটা বুঝি অনাবশ্যক? সম্পূর্ণ আবশ্যক। তাহলে সতীশের একটি মেশো আছে বোধহয়, জানো তুমি? মেশো তো ঢের লোকেরই থাকে, তাতে ক্ষুধা শান্তি হয় না। এই মেশোটি আমার মক্কেল, অগাধ টাকা, ছেলেপুলে কিছুই নেই, বয়সও নিতান্ত অল্প নয়। সে তো সতীশকেই পোষ্যপুত্র নিতে চায়। মেশোটি যখন ভালো, চটপট নিক না, তুমি একটু তাড়া দাও না। দেখো, তাড়া আমাকে দিতে হবে না,
তার ঘরের মধ্যে তাড়া দেবার লোক আছে, সবই প্রায় ঠিকঠাক। এখন কেবল একটা আইনের খটকা উঠেছে। খটকা? এক ছেলেকে পোষ্যপুত্র লওয়া যায় কিনা। তাছাড়া সতীশের আবার বয়সও তো হয়ে গেছে। আইন তো তোমাদেরই হাতে, তোমরা চোখ বুঝে একটা বিধান দিয়ে দাও না। ব্যস্ত হয়ে না, পোষ্যপুত্র না নিলে অন্য উপায় আছে। যাক, আমাকে বাঁচালে। আমি ভাবছিলাম সম্বন্ধ ভাঙ্গি কি করে। আবার আমাদের নেলির যেরকম জেদালো মেয়ে, সে যে কি করে বসতো বলা যায় না। কিন্তু নেলি যে সতীশকে ভালোবাসে সে তো দেখে মনে হয় না। ও তো সতীশকে নাকের জলে চোখের জলে করে। একসময় আমি ভাবতাম নন্দীর ওপরই ওর বেশি টান। তোমার মেয়েটির ওই স্বভাব, সে যাকে ভালোবাসে তাকেই জ্বালাতন করে। দেখো না, বিড়াল ছানাটাকে নিয়ে কি কাণ্ডটাই না করে। কিন্তু আশ্চর্য এই, তবু তো ওকে কেউ ছাড়তে চায় না। মা, কি রে নেলি? তুমি একবার সতীশবাবুর বাড়ি যাবে না? তার মা বোধহয় খুব কাতর হয়ে পড়েছেন। যাবো বই কি। বাবা, আমি একবার তার কাছে যেতে চাই। বেশ তো মা, যাও। বাবার সাপ এখনো ছাড়েনি মা, এখনো ছাড়েনি। তিনি আমার ভাগ্যের উপর এখনো চেপে বসে আছেন। আমাদের যা করবার তা তো করেছি। গয়াতে তাঁর সপিণ্ডীকরণ হয়ে গেল। তোর মাসির কল্যাণে ব্রাহ্মণ বিদেয়েরও ভালো আয়োজন হয়েছিল। সে পুণ্য মাসির কপালেই ফলল, নইলে। হ্যাঁ, তাই দেখছি। তা না হলে এত বয়সে দিদির ছেলে হবে এমন সর্বনেশে কথা স্বপ্নেও ভাবিনি। সবই আমার কপাল। কপালই বলতে হবে। নিজের বোনপোকে এমন করেও ঠকালে। শেষ পর্যন্ত দয়াল ডাক্তারের ওষুধ খাটলো। আমরা কালীঘাটের ছেলে না হবার মানত করলুম, তার কিছুই হলো না। একেই বলে কলিকাল। কি রে সতীশ, তুই সেই সাহেবের দোকানের কাপড় পরিসনি যে বড়? সেটা পুড়িয়ে ফেলেছি। সে যে অনেক দামের। নইলে পোড়াবার মজুরি পোষাবে কেন? কি জানি বাপু, তোর যে কখন কি মতিগতি হয় বুঝি না। যাই আমি, দিদির খোকাকে আবার নাওয়াতে হবে। সতীশ, কি মাসিমা? কাল যে তোমাকে খোকার কাপড় কিনে আনবার জন্য এত করে বললুম, অপমান বোধ হলো বুঝি? অপমান কিসের মাসিমা? কাল লাহিড়ী সাহেবের ওখানে আমার নিমন্ত্রণ ছিল তাই। লাহিড়ী সাহেবের ওখানে তোমার এত ঘন ঘন যাতায়াতের দরকারটা কি তা তো ভেবে পাইনি। তারা সাহেব মানুষ, তোমার মতো অবস্থার লোকের কি তাদের সঙ্গে বন্ধুত্ব করা সাজে? আর এদিকে একটা কাজের কথা বললে মনে মনে রাগ করা হয়, পাছে তোমাকে কেউ বাড়ির সরকার মনে করে ভুল করে। কিন্তু সরকারও ভালো, সে খেটে উপার্জন করে খায়। মাসিমা, আমি হয়তো অনেক আগেই তা পারতাম, কিন্তু তুমিই তো। বটে বটে, জানি শেষকালে আমারই দোষ হবে। এখন বুঝছি তোমার বাপ তোমাকে ঠিকই চিনতেন। আমি আরো ছেলে মানুষ মনে করে দয়া করে ঘরে স্থান দিলুম, জেল থেকে বাঁচালুম, আর শেষকালে আমারই যত দোষ হলো। বেশ তো বেশ তো, দোষ যখন হয়েছে ভালো করেই বলছি, তোমার মেশোর কাছ থেকে নতুন স্যুট কিনবার জন্য যে টাকা নিয়েছো সে টাকা আমাকে ফেরত দিও। আজকাল আমাদের বড় টানাটানির সময়। আচ্ছা, এনে দিচ্ছি। আর শোনো, হরেনের জন্যে জামা কাপড় কিনে যে টাকা বাঁচবে সেও ফেরত দিও। আজই যেতে হবে? কেন? তোমার তো অফিস বন্ধ। তবে অপমান বোধ হলে গিয়ে কাজ নেই। তোমার উপদেশ মনে থাকবে, আমি যাচ্ছি। পরের উপরে পোদ্দারি। উফ, বড় ভুল করে ফেলেছি আমি। দাদা, ও কি লিখছো? কিছু না। কাকে লিখছো বলো না। তোর সে খবরে কাজ নেই, তুই খেলা কাকে যা। দেখি না কি লিখছো। আমি না আজকাল পড়তে জানি। হরেন, বিরক্ত করিস না বলছি, যা তুই। ভকার ভা ল ভালো, বকার বা সকাশা ভালোবাসা। দাদা, কি ভালোবাসার কথা লিখছো বলো না। কাঁচা পেয়ারা। হরেন, এত চেঁচাস রে, ভালোবাসার কথা আমি লিখিনি। ও মা, তুমি মিথ্যে কথা বলো। ভকার ভালো, ভালো বয়াকার বা সকাশা ভালোবাসা। আচ্ছা, মাকে ডাকি, তাকে না না না, মাকে রাখতে হবে না লক্ষ্মীটি। তুই একটু খেলা করকে যা। আমি এই এক্ষুনি শেষ করছি। এটা কি দাদা, ফুলের তোড়া? আমি নেব। আরে ওতে হাত দিস নে, ছিঁড়ে ফেলবি। না, আমি ছিঁড়ে ফেলবো না।
আমাকে দাও না। খোকা খোকা খোকা, তোকে আমি কাল তোড়া এনে দেবো, কেমন? এটা থাক। না, আমি এইটাই নেব। আহা, এটা আরেকজনের জন্যই, আমি তোকে দিতে পারবো না। মিথ্যে কথা। আমি তোমাকে লজেন্স আনতে বলেছিলাম, তুমি সেই টাকায় তোরা এনেছো। লক্ষ্মী ভাই, একটুখানি চুপ কর, চিঠিটা শেষ করে ফেলি। তুমি কি লিখছো আমাকে দেখাও। আচ্ছা দেখাবো, আগে লেখাটা শেষ করি। তবে আমিও লিখি ভয়কার ভালো। চুপ চুপ চুপ, অত চিৎকার করিস না খোকা। তাহলে তোরাটা দাও। আচ্ছা নে, কিন্তু খবরদার ছিঁড়িস নে। আরে ও কি করলি, ও কি করলি? এই এই যা বারণ করলাম ঠিক তাই, ফুলটা ছেড়ে ফেললি। এমন পড়ছে না তো কখনো দেখিনি। দে দে তোরা দে। তুমি আমাকে মারলে। দাদা আমাকে মেরেছে। সর্বনাশ, দিদি শুনলে রক্ষে নেই। এই হারেন, চুপ 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 চুপ। লক্ষ্মী বাবা চুপ। আমি দাদাকে খুব করে মেরে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দাদার কাছ থেকে নিয়ে আসছি। চুপ কর, হয়েছে বাবা। এমন ছিঁচকাদুনের ছেলে আর আমি কখনো দেখিনি। এই খোকা চুপ কর, দিদি ছেলেটাকে আদর দিয়ে দিয়ে একেবারে মাথা খাচ্ছে। চুপ চুপ, ওই এই হামদুবুড়ো আসছে। চুপ চুপ। ও কি বিধু, আমার ছেলেকে কি এমন করে ভূতের ভয় দেখাতে হয়? আমি চাকর বাকরকে বারণ করে দিয়েছি, কেউ ওর কাছে ভূতের কথা বলতে সাহস করে না, আর তুমি মাসি হয়ে ওর এই উপকার করতে বসেছো কেন? বিধু, আমার বাছা তোমার কি অপরাধ করেছে? দিদি, আমি বরাবর তোমার ছেলেকে পেটের ছেলের মতো মানুষ করলুম, আর তুমি আজ। দিদি, অমন কথা বলো না দিদি। আমার কাছে সতীশ আর তোমার হরেন প্রভেদ কি আছে? মা, দাদা আমাকে মেরেছে। ছি ছি খোকা, মিথ্যে কথা বলতে নেই। তোমার দাদা তো এখানে ছিলই না, মারবে কি করে? বাহ, দাদা তো এখানেই বসে চিঠি লিখছিল, তাতে ছিল ভয়কার ভালো। হ্যাঁ, মায়ে পয়ে মিলে আমার ছেলের সঙ্গে লিখেছে। দিদি, তাই তো বলি, খোকা রোজ রোজ ডাক্তার কবিরাজের বোতল বোতল ওষুধ গিলছে, তবু দিন দিন এমন রোগা হচ্ছে কেন? ব্যাপারখানা আজ বোঝা গেল। ওগো দিদি, তুমি কোথায়? শুনে যাও, দেখে যাও কাণ্ড। দিদি তুমি। না না, আমি তোমার কেউ না, তোর আমার শত্রু। এ কি নলিনী, তুমি যে বাড়িতে? শশধর বাবু বাবাকে কি একটা আইনের কাজে ডেকেছেন, আমি তার সঙ্গেই এসেছি। আমি তোমার কাছ থেকে শেষ বিদায় নিতে চাই নেলি। কেন? কোথায় যাবে? জাহান্নামে। যে লোক সন্ধান জানে সে তো ঘরে বসেই সেখানে যেতে পারে। আজ তোমার মেজাজটা এমন কেন? কলারটা বুঝি ঠিক হাল ফ্যাশনের হয়নি? তুমি কি মনে করো আমি কেবল কলারের কথাই দিনরাত্রি চিন্তা করি? তাই তো মনে হয়। ঠাট্টা করো না নেলি, তুমি যদি আমার হৃদয়টা দেখতে পেতে তাহলে ডুমুরের ফুল আর সাপের 5 পাও দেখতে পেতুম। আবার ঠাট্টা? তুমি বড় নিষ্ঠুর। সত্যি আমি চিরদিনের মতো বিদায় নেব। কেন? বাবা আমাদের সম্বন্ধের কথা ভেঙে দিয়েছেন বলে? ঠিক তাই। এত বড় অভিমানী লোকের কারোর সঙ্গে কোনো সম্বন্ধ রাখা শোভা পায় না। সাধে কি আমি তোমার মুখে ভালোবাসার কথা শুনলে ঠাট্টা করে উড়িয়ে দিই? তুমি কি কখনো চিরকালের অভ্যস্ত আরাম ছেড়ে গরিবের ঘরে লক্ষ্মী হতে পারবে? সতীশ, তুমি কখনো কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে না। স্বয়ং নন্দী সাহেবও বোধহয় এমন প্রশ্ন তুলতেন না। তুমি আমাকে এমন কথা বলো না। আমি যে কি নিয়ে ভাবি তা তুমি নিশ্চয়ই জানো। নলিনী, ওই বাবা ডাকছেন, তার কাজ হয়ে গেছে, আমি যাই। কি স্থির করলে? একটা চমৎকার প্ল্যান ঠাউরেছি। তোমার প্ল্যান যে কত চমৎকার হবে সে আমি জানি। তা সতীশকে বাড়ি থেকে বিদায় করছো তো? তাই যদি না করব তবে প্ল্যান কিসের? শোনো, আমি ঠিক করেছি সতীশকে আমাদের ওই তরফ মানিকপুর লিখে পড়ে দেবো। তাহলে সে স্বচ্ছন্দে নিজের খরচ চালিয়ে আলাদা হয়ে থাকতে পারবে, তোমাকে আর বিরক্ত করবে না। কি সুন্দর প্ল্যানই ঠাউরেছো। কেন? সৌন্দর্যে আমি একেবারে মুগ্ধ। শোনো, তুমি অমন পাগলামি করতে পারবে না, আমি বলে দিলুম। চটো কেন? দেখো, এক সময় তো ওকে আমাদের সমস্ত সম্পত্তি দেওয়ার কথা ছিল। তখন তো আমার হরেন জন্মায়নি। তাছাড়া তুমি কি ভাবো তোমার আর ছেলেপুলে হবে না? আচ্ছা, মনে করো না কেন যে তোমার 2 ছেলে? আমি অত শত বুঝিনি। যদি তুমি এমন কাজ করো তবে আমি গলায় দড়ি দেবো বলে দিলুম। মেসমশাই, এ কি সতীশ, তুমি থিয়েটারে যাওনি? না মেসমশাই, আমি ঠিক করেছি তোমার সে তালুক নেব না। কেন সতীশ?
নিজের কোনো মূল্য থাকে তবে সেই মূল্য দিয়ে যতটুকু পাওয়া যায় ততটুকুই ভোগ করব। তাছাড়া তুমি যে সম্পত্তির অংশ দিতে চাও, মাসিমা তাতে রাজি হয়েছেন? তাকে ঠিক রাজি বলা যায় না বটে, তবে ভালো করে বুঝিয়ে মানে একটু ধৈর্য ধরে থাকলেই। তার না রাজিতে তোমার সম্পত্তি আমি নিতে চাইনি। তুমি তাকে বলো আজ পর্যন্ত তিনি যে অন্ন খাইয়েছেন তার সমস্ত ঋণ সুদ শোধ করে তবে আমি হাঁপ ছাড়ব। তাহলে ওসব কিছুরই দরকার নেই সতীশ, তোমাকে বরঞ্চ আমি কিছু নগদ টাকা গোপনে। না মাসিমা, না, আমি ঋণ বাড়াতে চাইনি। মাসিমাকে বলো আজই এখনই তার কাছে হিসেব চুকিয়ে তবে জলগ্রহণ করব। সতীশ, বলি খুব তো বড় বড় কথা বলেছিল, কোথায় গেল সেসব কথা? এখন তো দেখি সাহেবী পোশাক ছেড়ে পুরনো কালো আলপাকা চাপকানের উপরে কোচানো চাদর ঝুলিয়ে অফিসে যায়। জানো বড় সাহেব সতীশের খুব প্রশংসা করেন। আমার বুদ্ধি না নিয়ে যদি জমিদারি লিখে দিয়ে বসতে, তাহলে এ কদিনের মধ্যে টাই কলার জুতো ছড়ি কিনে সেটা নিলেমে চড়িয়ে দিত। বিধাতা আমাদের বুদ্ধি দেননি ঠিকই, কিন্তু স্ত্রী দিয়েছেন, আর সঙ্গে সঙ্গে নির্বোধ স্বামীগুলোকেও তোমাদের হাতে সমর্পণ করেছেন। না, আমাদেরই জিত। ঢের হয়েছে, আর ঠাট্টা করতে হবে না। ওই তোমার সতীশবাবু আসছেন, আমি যাই। আর পালাতে হবে না মাসিমা, এই দেখো আমার হাতে অস্ত্র শস্ত্র কিচ্ছু নেই, কেবল এই খানকয়েক নোট আছে। হ্যাঁ, এত টাকা যদি অফিসের হয় তাহলে সঙ্গে নিয়ে বেড়ানো ভালো হচ্ছে না সতীশ? আর সঙ্গে নিয়ে বেড়াবো না। মাসিমার পায়ে বিসর্জন দিলাম। প্রণাম হই মাসিমা, বিস্তর অনুগ্রহ করেছিলে, তখন তার হিসেব রাখতে হবে মনেও করিনি। সুতরাং পরিশোধের অঙ্কে কিছু ভুলচুক হতে পারে। এই 15,000 টাকা গুনে নাও। তোমার হরেনের পোলাও পরমান্নে একটি তন্ডুলও কম না পড়ুক। এ কি কাণ্ড সতীশ, এত টাকা তুমি কোথায় পেলে? আগে আমি গুমচটা 6 মাস অগ্রিম খরিদ করেছিলাম, ইতিমধ্যে দর চড়েছে, তাই মুনাফা পেয়েছি। এই যে জুয়া খেলা সতীশ, খেলা এখানেই শেষ, আর দরকার হবে না। না, তোমার এই টাকা তুমি নিয়ে যাও, আমি চাইনি। তোমাকে তো দিনই মেসোমশাই, এ মাসিমার ঋণ শোধ। তোমার ঋণ কোনো কালেও শোধ করতে পারবো না। সুকু, এই টাকাগুলো গুনে খাতাঞ্চির হাতে দাও না। আর সতীশ, তুমি যাচ্ছ যে, খেয়ে যাও। আর খাওয়া নয় মেসোমশাই, এক গাদা ঋণ শোধ করলাম, অন্য ঋণ আর নতুন করে বাড়াতে পারবো না। চলি। বাপের হাত থেকে রক্ষা করে এতদিন ওকে খাইয়ে পড়িয়ে মানুষ করলুম, আজ হাতে 2 পয়সা আসতে ভাবখানা দেখেছ? কৃতজ্ঞতা এমনি বটে, একেই বলে ঘোর কলি। প্রতিশোধ, হ্যাঁ হ্যাঁ, প্রতিশোধ। আমার এই গুলি ভরা পিস্তল আমার অন্তিমের প্রেয়সী। কেউ কেন? হরেন না? হ্যাঁ, হরেন তো। সন্ধ্যেবেলা বাগানে হরেনই আমার শত্রু। ওকে আজ আমি গুলি করে মারবো, এই সুযোগ কেউ নেই। হরেন, মৃত্যুর জন্য তৈরি হও। দাদা, তুমি? তোমার পায়ে পড়ি, আমি যে কাঁচা পেয়ারা পাচ্ছিল, বাবাকে বলে দিও না যেন। মেসোমশাই, মাসিমা, তোমার ছেলেকে এবার রক্ষা করো দেখি, যার জন্য তোমাদের স্নেহ থেকে আমি বঞ্চিত। আজ সেই হরেন আমার গুলির শিকার। কি হয়েছে সতীশ, কি হয়েছে? কি হয়েছে হরেন? আরে কিচ্ছু হয়নি মা, দাদা তোমাদের সঙ্গে ঠাট্টা করছেন। কি রকম ঠাট্টা? বিশ্রী ঠাট্টা। আমার বুকটা এখনো ধরাস করছে। সতীশ মদ ধরেছে বুঝি? পালাও, তোমার ছেলেকে নিয়ে এখান থেকে পালাও, নইলে তোমাদের কারো রক্ষা নেই। কি কথা? আয় হরে, আয় আয় আয়, আমরা যাই। সতীশ, ব্যাপার কি? কি হলো তোমার? প্রায়শ্চিত্ত, এই গুলি ভরা পিস্তল দিয়ে আমার প্রায়শ্চিত্ত। এসব কি বলছো তুমি? রায়মশাই সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বউ? আপিসের সাহেব পুলিশ সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে খানা তল্লাশি করতে এসেছে। সতীশ, তুই এইবার পালা, শিগগির পালা বাবা, পালা। পালাবার উপায় আমার হাতেই আছে। সতীশ, সব খুলে বলো,
তবে কি তুমি অফিস থেকে? তুমি ঠিকই সন্দেহ করেছো মেসমশাই। আমি চুরি করেছি, সতীশ, মাসির ঋণ শোধ করেছি। আমি চোর, আমি খুনি। এবার 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 তোমার কীর্তি পুরো হলো মা। যাও যাও তুমি আমার সামনে থেকে। তোমার আজকারে পেয়েই তো আমার আজকের এই অধঃপতন। সতীশ, তুই এ কথা বলতে পারলি? হ্যাঁ হ্যাঁ পারলেন। তুমি যাও আমার সামনে থেকে। সতীশ, সতীশ, আমার কাছেও তো তোমার কিছু ঋণ আছে, তা শোধ করবে না? বলো বলো বলো, কেমন করে শোধ করব? আমি কি দিতে পারি তোমাকে? কি চাও? ওই পিস্তলটা। বেশ, এই দিলাম। আমি আমি জেলেই যাব, না গেলে তো আমার পাপের ঋণ শোধ হবে না। পাপের ঋণ শাস্তির দ্বারা শোধ হয় না সতীশ, কর্মের দ্বারা শোধ করতে হয়। তুমি তো জানো, আমি অনুরোধ করলে তোমার বড় সাহেব তোমাকে জেলে দেবেন না। এখন থেকে জীবনকে সার্থক করে বেঁচে থাকো। বেঁচে থাকা? মশাই, আমার পক্ষে বাঁচা যে কত কঠিন তা তুমি জানো না। তবু তোমাকে বাঁচতে হবে। আমার ঋণের এইভাবে শোধ দিতে হবে, আমাকে ফাঁকি দিয়ে পালাতে পারবে না। তবে তাই হবে। আর একটা অনুরোধ, শোনো, তোমার এই মা আর মাসিমাকে ক্ষমা করো। বাবা সতীশ, আমার কপালে ক্ষমা না থাকে নাই থাক, ভগবান তোকে যেন ক্ষমা করেন। যাই, দিদির কাছে যাই, তোর হয়ে ক্ষমা ভিক্ষে করে নিগে। এসো সতীশ, তুমি এসো, আমার ঘরে আজ আহার করবে। এসো। সতীশ, কি কি নলিনী? এর মানে কি? এ চিঠি আমাকে কেন লিখেছো? মানে যেমন বুঝেছিলে সেইটি ঠিক। আমি তোমাকে প্রতারণা করে চিঠি লিখিনি। আমি তোমার কাছে কি অপরাধ করেছি যে তুমি এমন নিষ্ঠুর ভাবে? এছাড়া আমার কোনো উপায় ছিল না। তুমি যে কাজ করেছো আমিও তাই করেছি। তোমাতে আমাতে কোনো ভেদ রাখিনি। এই দেখো, এই দেখো, আমার গহনাগুলো সব এনেছি। এগুলো এখনো আমার সম্পত্তি নয়, এগুলো আমার বাপ মায়ের। আমি তাদের না বলে চুরি করে এনেছি। এর কত দাম হতে পারে আমি কিছুই জানি না, কিন্তু কিন্তু এ দিয়েও কি তোমার উদ্ধার হবে না? নলিনী, নিশ্চয়ই উদ্ধার হবে মা, নিশ্চয়ই উদ্ধার হবে। এই গহনাগুলোর সঙ্গে তাকে যে অমূল্য ধনটি দিয়েছো তা দিয়েই সতীশের উদ্ধার হবে মা নলিনী। মাফ করবেন শশধর বাবু, তাড়াতাড়িতে আপনাকে আমি ঠিক সেজন্য লজ্জা কি মা? দৃষ্টির দোষ কেবল আমাদের মতো বুড়োদেরই হয় না। তোমাদের বয়সে আমাদের মতো প্রবীণ লোক হঠাৎ চোখে ঠেকে না। সতীশ, তোমার অফিসে সাহেব এসেছেন দেখছি, আমি তার সঙ্গে কথাবার্তা কয়ে আসি। ততক্ষণ তুমি আমার হয়ে এই অতিথি সৎকার করো। হ্যাঁ মা, এই পিস্তলটা এখন তোমার জিম্মাতেই থাকতে পারে। হ্যাঁ নলিনী। সতীশ। এতক্ষণ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শোধবোধ নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনমথ, এস.এ. আবুল হায়াত, শশধর, আরিফুল হক, নন্দী, রাইসুল ইসলাম আসাদ, লাহেরি, মোহাম্মদ জাকারিয়া, মৃত্য, টি.এইচ. ভূঁইয়া, হরেন, মাস্টার মামুন, চারু, লায়লা হাসান, বিধুমুখী, জাহানারা আহমেদ, মা, খাদিজা জামান, সুকুমারী, রওশন জামিল, জ্যাঠাইমা, মাধুরী চট্টোপাধ্যায় এবং নলিনী ও সতীশের চরিত্রে অভিনয় করেছেন শর্মিলি আহমেদ ও গোলাম মুস্তফা। কণ্ঠসঙ্গীতে রেজওয়ানা চৌধুরী বন্যা, শব্দগ্রহণে সিরাজুল হক, শব্দ সংযোজনা ও সম্পাদনায় মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মোজাক্কের।